প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আমাদের আজকের শিরোনাম পেনশন নিয়ে টেনশন। আসলেই আজকে থেকে দেশের যে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন, কারণ আজকে থেকে তাদের সর্বজনীন পেনশন স্কিমের একটা নতুন স্কিমের আওতাভুক্ত করা হচ্ছে। গত বছরের ১৭ই আগস্ট এই সর্বজনীন পেনশন স্কিমটি চালু হয়েছিল প্রথম ৪টি স্কিম নিয়ে: প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা। আজকে মানে ১লা জুলাই থেকে আরও একটি নতুন স্কিম নেওয়া হয়েছে, যেটির নাম হলো প্রত্যয়। সেই প্রত্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়াও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদেরও এই প্রত্যয় অন্তর্ভুক্ত করা হবে এবং সরকারের পরিকল্পনা আছে আগামী বছরের ১লা জুলাই থেকে সেবক নামে আরেকটি স্কিম চালু করা, যেটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। তার মানে আসলে সরকার সর্বজনীন পেনশনকে স্কিমকে সত্যিকার অর্থেই সর্বজনীন করতে চাচ্ছে। কিন্তু এতদিন গত ১ বছর আসলে পেনশন স্কিম নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, ওইভাবে বিতর্ক হয়নি। যারা খুব যে সাড়া পড়েছে তেমনটি বলা যাবে না। গত এই সময়ে ৩,৩২,৭৭৩ জন গ্রাহক হয়েছেন। হয়তো সরকারের প্রচার প্রচারণা কম, কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্তির জন্য আজকে থেকে যে প্রত্যয় স্কিম চালু করা হলো, তারপর থেকেই জিনিসটি নিয়ে নতুন টেনশন শুরু হয়েছে এবং শিক্ষকরা আন্দোলন শুরু করছেন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে এই পেনশন নিয়ে অনাস্থা বা কেন তারা প্রতিবাদ করছেন, কেন তারা যেতে চাচ্ছেন না, সে বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে দিই, কারণ আপনারা আজকে থেকে কর্মবিরতি শুরু করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষাও হচ্ছে না। কেন আপনাদের আন্দোলনের মোটামুটি আমরা মোটা দাগে সারা জাতি সবাই জেনে গেছে, তবু একটু মৌলিক বিষয়টা যে কেন আপনারা প্রত্যয় কর্মসূচি স্কিমে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না? হ্যাঁ, ধন্যবাদ প্রভাস ভাই, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক দুজন মাহফুজ সাহেব এবং তুষার সাহেব, ওনারা বলবেন সে বিষয়ে আমি মনে করি, আশা করি। তো প্রথমেই আমি যেটা মনে করি যে সেটা হলো যে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিবের দায়িত্ব পালন করছি, একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। 13ই মার্চ হঠাৎ করে আপনার যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হলো এবছর, আমরা জানি যে গত বছর 27শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা 27শে আগস্ট যে স্কিমটা চালু করেছে, 4টা স্কিম: প্রগতি, প্রবাস, প্রত্যয়, সুরক্ষা, সমতা, প্রবাস এবং প্রগতি। সেটা যারা এতদিন পেনশনে ছিলেন না তাদেরকে আনার জন্য, এবং ইতিমধ্যে পজিটিভলি সাড়া পেয়েছে প্রায় আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন প্রায় 3,32,000 ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে 13ই মার্চ প্রত্যয় নামে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করা হলো অর্থ মন্ত্রণালয় থেকে। সেটা আমরা শিক্ষকরা কখনোই জানতাম না, এবং হঠাৎ করে এই প্রজ্ঞাপনটা জারি করার পর এখানে সুযোগ সুবিধা কী সেটাও তারা বিশদভাবে ওনারা কিন্তু ব্যাখ্যা করেন নাই। আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করে 2-4 দিন পরেই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা ডেকেছি জরুরি। এরপরে জরুরি ডেকে আমরা সেটা বিবৃতি দিয়েছি, যেটা আমরা প্রত্যাখ্যান করলাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে, আমাদের সক্রিয় 35টি বিশ্ববিদ্যালয়ে এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। আমরা সিগনেচার কালেকশন করেছি যে এটার পক্ষে বিপক্ষে আমাদের সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 1200 শিক্ষক, আমাদের সক্রিয় 2000 শিক্ষকের উপরে, কিন্তু আমাদের সক্রিয় থাকে স্টেশনে 14 থেকে 1500 শিক্ষক, বাকিরা PhD প্রোগ্রামে বা বাইরে বিভিন্নভাবে অবস্থান করে। আমরা স্টেশনে 1200 শিক্ষক আমাদের কিন্তু সে রেজিস্ট্রেশনটা করেছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী কাছে আমরা দেখা করেছি, দেখা করার পর ওনাকে আমরা স্মারকলিপিটিও দিয়েছি যে আমাদের শিক্ষকরা এই অবস্থায় আছে, আপনারা এটা কী করবেন। প্রায় 3.5 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। এরপরে আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছি ঈদের আগে, গত মে মাসে। জুন মাসটা যখন আসলো, ঈদের বন্ধ ইত্যাদি ইত্যাদি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, গ্রীষ্মের বন্ধ, সব মিলিয়ে আমরা গত 25, 26, 27 আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। যে সরকার ইতিমধ্যে যদি এই ব্যাপারটা জানে, সরকার আশা করি যে সরকার আমাদের সাথে বসবে এবং আমাদের আলোচনা শুনবেন। কিন্তু আমরা দেখলাম যে সরকার এই ব্যাপারে কোনো কর্ণপাতই করছেন না। 26 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব, উনি আমাদের সিনেটের সদস্য, আমাদের আরও 2 জন সংসদ সদস্য ছিলেন। একজন হলেন যে আমাদের রিপন সাহেব, আমাদের
ছাত্রলীগের সাবেক সভাপতি, উনি গাইবান্ধ স্যার। সদস্য, আর একজন ছিলেন আমার বদিউজ্জামান সোহাগ। ওনাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আমাদের সিনেটে, ঢাকা বিশ্ব সিনেটের প্রত্যাখ্যান হয়। গত পরশুদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটও এই স্কিমটা প্রত্যাখ্যান করা হলো। আমাদের বক্তব্য হলো যে আমরা দেখেছি যে এই জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনিও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন 3 বছর অর্থনীতি বিভাগে। উনি ঘোষণা দিয়েছেন যে আগামী বছর সেবক নামে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে। তো আমাদের বক্তব্য হলো যে ওনারা এখন স্বশাসিত, স্বায়ত্তশাসিত বিভিন্নভাবে মিলিয়ে 409টি সংস্থার কথা বলছে। 409টি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি এক হলো? ওনারা বিভিন্ন কর্পোরেশনকে এনে টেনে বলছে তিনারা মিলিয়ে এই হলো 409 জন। আমাদের বক্তব্য হলো যে এটা আমাদের আত্মমর্যাদার ব্যাপার। আমরা সেবক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা কন্ট্রিবিউটারি যে পেনশন স্কিমগুলো আগে যেমন আমাদের আজকে তুলনামূলকভাবে ইতিমধ্যে আপনাদের কাছে এসেছে, আমরা আগে কি পেতাম, এখন আমাদের যে নতুন প্রস্তাবে কি পাবেন, তারা কি পাবে, সেটা হলো যে আগে আমাদের কোনো বেতন কর্তন করা হতো না, উল্টো আমাদের প্রতি বছর 5% ইনসেন্টিভ দেওয়া হতো। এখন কি হচ্ছে যে আমাদের 10% দিতে হবে অথবা 5,000 টাকা দিতে হবে। তারপর হলো যে আমাদের কেউ মারা গেলে কোনো শিক্ষক তার স্পাউস পেতেন আজীবন পেনশন, এখন সেটা হলো 75 বছর পর্যন্ত। 75 বছর পর্যন্ত। এই যে ধরেন, তারপর আমাদের বয়স সীমা ছিল 65 বছর, সেটা ওনার 60 বছর। কিন্তু একটু আগে আমি 71 টেলিভিশনে আমাদের যে প্রত্যয় পেনশন স্কিমের একজন সদস্য, উনি গোলাম মোস্তফা সাহেব বলেছেন যে সেটা আমরা 65 বছর দরকার হলে করা যাবে বা এরকম কথা বলছে। তা আমাদের বক্তব্য হলো যে 2015 সালে যখন আমাদের শিক্ষকরা আমরা আন্দোলন করেছি জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের এক ধাপ নামিয়ে ওনারা যেটা করেছেন, আমাদের বর্তমান উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল, আজকে আমি যে দায়িত্ব পালন করছি উনি ছিলেন মহাসচিব, ফরিদ উদ্দিন আহমেদ ছিলেন শিক্ষক সমিতির সভাপতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। ওনারা আন্দোলন করতে আমি শিক্ষক সমিতির একজন সদস্য হিসাবে ওনাদের সাথে ছিলাম। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পিঠা উৎসবের মাধ্যমেই সে আন্দোলন স্থগিত করলো, আমাদেরকে সচিব মর্যাদার জায়গাটি দেওয়া হলো এবং সুপার গেট যেটা সচিবরা তখন পেতেন, আমরা সুপার গেটটি কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে সবাই নিয়েছে। কিন্তু আমাদের সাথে যে আলোচনাটা প্রধানমন্ত্রীর সাথে সচিবদের উপস্থিতিতে করা হলো যে ওই সুপার গেটটা দেওয়া হবে, আমাদের শিক্ষকরা পরবর্তী পর্যায়ে আরেকটি সভা করেছেন, 2-3টি সভার মাধ্যমে সেখানে আমির হোসেন আমু সাহেবকে আহ্বায়ক করা হলো। সেখানে বলা হয়েছিল যে আমাদের 6 জন শিক্ষকদের সুপার গেট দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ওনারা যখন আমাদের আন্দোলন থামলো, ওনারা অদ্যবধি প্রায় 9 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো সেটা হয়নি, আমরা সুপার গেটটি পাই না। তাহলে আমাদের আত্মমর্যাদার লড়াই না যে আমরা সুপার গেট পাই না। আমি আসবো আপনার কাছে, আবার একটু শুনে আসি। জনাব আব্দুল নূর তুষার, আজকে উনি যেমনটি বলছিলেন যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় না, মোট 409টা এরকম স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই প্রত্যয়ের আওতায় আসবে, সেবক তো পরে আসবে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়া আর কাউকে কিন্তু আমরা আন্দোলনের মাঠে দেখছি না। তারা কি বঞ্চিত হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না, মানে নাকি তারা জিনিসটা মেনে নিয়েছে? আমি ঠিক বুঝতে পারিনি। আমি যেহেতু শিক্ষক না, আমি আসলে প্রভাস এই উত্তরটা আপনাকে দিতে পারবো না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে যে প্রশ্ন জেগেছে সেটি হচ্ছে যে শুধু কি এই প্রত্যয় স্কিমেই সমস্যা, নাকি এই পুরো যে পেনশন স্কিম আছে সেখানে ছোট ছোট সমস্যা রয়ে গিয়েছে, এটা হচ্ছে প্রথম বিষয়। কেবলমাত্র যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরা এই স্কিমের অধীনে চলে আসলেন তখন তারা প্রতিবাদ করতে শুরু করলেন, কিন্তু যে সমস্যাগুলির কথা তারা বলছেন এই সমস্যা তো বাকি স্কিমগুলি তো আছে। সকলেই তো 75 বছর বয়সে গিয়ে পেনশন পাবে না, হ্যাঁ, এবং আরো আছে, এরকম আরো সমস্যা আছে। তার মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে 65 বছর এবং 60 বছর। ওনারা 65 বছর পর্যন্ত চাকরিও করবেন, কিন্তু আবার 60 বছরই কি পেনশনটা চাচ্ছেন নাকি 65 বছরে চাচ্ছেন? যদি 65 বছরে চান তাহলে তো 5 বছর তাদেরকে বেশি পয়সা দিতে হবে, এবং পেনশন কিন্তু 75 বছর বয়সে গিয়ে শেষ হবে। এখন এই আজীবনের যে সমস্যা এবং 65 বছরের সমস্যা, এইগুলি কিন্তু 60 বা 65 বছরের সমস্যা, এগুলি কিন্তু অন্য স্কিমও আছে। আপনি যদি আলোচনা ওইখানে নিতে চান তাহলে কিন্তু অনেক ছোট ছোট ভুল ত্রুটি বের হবে বা কিছু সমস্যা বের হবে, কিন্তু সেই সমস্যাগুলি নিয়ে গত 1 বছরে কিন্তু তারা কথা বলেন নাই। তারা শুধুমাত্র যখন নিজেরা আক্রান্ত হয়েছেন তখন তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন। কেননা যারা এরই মধ্যে পুরনো স্কিমে আছেন তারা কি আসলে, ডক্টর নিজাম আপনি বলতে পারবেন যে তারা কি আসলে 1 জুলাইয়ের পরে এই স্কিমে চলে আসবে? তা তো না। 1 জুলাইয়ের পরে যারা চাকরিতে যোগ দেবে শুধু তারাই, তার মানে ভবিষ্যতে শিক্ষকদের জন্য তারা এখন আন্দোলন করছেন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে শিক্ষকরা এখনো যোগ দেন নাই
তাদের জন্য আন্দোলনটা হচ্ছে। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সুপার গ্রেড পাওয়া। এখন সুপার গ্রেডের প্রশ্ন যদি আসেন তাহলে এটা একটা সম্মানের বিষয়। বেতন বাড়ে না, কিছু বাড়ে না, হয়তো আসন কিংবা আমন্ত্রণ কিংবা কোথাও গেলে অগ্রাধিকার এইগুলি বাড়ে। এখন ধরেন 409টা প্রতিষ্ঠান আছে, সকলেই যদি সুপার গ্রেড চেয়ে বসে, অথবা যে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তারাও যদি প্রত্যেকে একজন করে সুপার গ্রেড চায়, অথবা একই সঙ্গে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি যে সুপার গ্রেড চাইতে শুরু করে যে তারা পাবেন আমরা পাবো না কেন, আপনি দেখবেন যে যখনই আমাদের দেশে কেউ কারো অধিকার ব্যক্ত করে তখন বলে আমরা তো বেশি কর দিই, বেশি কর দিলে আপনি বেশি টাকার সিগারেট বেচতে পারবেন, বেশি কর দেন এই জন্য আপনি একটা অস্বাস্থ্যকর বিষয় বেচতে পারবেন। তো এই ধরনের যুক্তি যে দেশে কাজ করে সেই দেশে তো সকলেই সুপার গ্রেড চেয়ে বসবে। তখন কি হবে? আসলে ভবিষ্যতের শিক্ষকদের জন্য বর্তমান শিক্ষক সমিতি এই আন্দোলনটা করছেন। সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে যদি এখানে কোনো সমস্যা থাকে, বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী অংশ যারা অন্যদেরকে পড়ান এই বিষয়গুলি, ইকোনমিক্স পড়ান, অ্যাকাউন্টিং পড়ান, ফিন্যান্স পড়ান, ব্যাংকিং পড়ান, তারা তো এই পেনশন স্কিমের ত্রুটিগুলি আগেই বলতে পারতেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেটা না বলে তারা হঠাৎ এখন বলছেন কেন? এবং শুধু তাই না, তারা 2 ঘন্টার কর্মবিরতি শুরু করলেন, আশা করলেন যে এদিকে কারো নজর পড়বে, তারপরে তারা অর্ধদিবস কর্মবিরতি করলেন, তারপরে এখন তারা পূর্ণ দিবস করছেন। বিভিন্ন সময় আমরা কিন্তু দেখেছি যে তারা এই যোগাযোগটা স্থাপন করতে পারেন সহজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরও। তাদের ভাইস চ্যান্সেলর আছেন, তিনি তো সরাসরি নিয়োগপ্রাপ্ত, এবং যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তো মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যেখানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তারা যোগাযোগ করতে পারছেন না। এই জিনিসটা ঠিক আমরা সাধারণ নাগরিকরা বিশ্বাস করতে পারি না। আর সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে আমাদের শিক্ষকরা শুধু তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন, সকলেই তো এই পেনশন স্কিমের আন্ডারে আসছেন। এটার ভুল ত্রুটি যদি কিছু থাকে আপনারা ব্ল্যাঙ্কেট বলেন যে কোথায় কি ভুল ত্রুটি আছে, সরকারের সঙ্গে তো নিশ্চয়ই কথা বললে সেটা সমাধান হবে। একটা জিনিস, যেমন যে ওনারা যে আন্দোলনটা করছেন, কালকে যদি সরকার বলে যে প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে থাকবেন, তাহলে তো ওনাদের আন্দোলন শেষ হয়ে যাবে। সেটা ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের চোখে মনে হয় যে তাহলে কি বাকি স্কিমগুলো সব নিশ্চিদ্র, চমৎকার, নিরাপদ, সেখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, জি জি, আসবো আপনার কাছে। আপনি যদি জানতে চান আমি কিন্তু সেখানে সমস্যাগুলো আপনাকে বলতে। না, আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে পেনশন নিয়ে টেনশন যেটা শুরু হয়েছে, যখন গত বছর 17ই আগস্ট প্রকল্পটি শুরু হলো, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে অনেক মানুষের সুবিধা পাওয়ার সুযোগ আছে এই প্রকল্পে। আব্দুল নূর তুষার যেমনটি বলছিলেন যে কিছু কিছু সমস্যা আছে, এবং সমস্যা যে আছে তখন থেকে, যেমন একটা বড় সমস্যা আছে যে মানুষের আস্থার জায়গাটাতে, যে আমি 18 বছর বয়সে যদি শুরু করি, আমি 42 বছর পরে গিয়ে টাকা জমা দেওয়ার পরে টাকাটা পাবো কিনা, যে সরকারি চাকরি যারা করে তাদের পেনশন পেতেই মোটামুটি জুতার ক্ষয় হয়ে যায়, সেখানে এরকম একটা ইয়েতে বেসরকারিতে পাবো কিনা, এটা একটা আস্থার জায়গা আছে। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে এই সময়ে হয়েছে কত 3,72,773 জন যখন শুরু হয়েছে, আমার ধারণা ছিল এত মানুষ উপকৃত হবে এবং অনেক বেশি মানুষ এটাতে ইনভলভ হবে। সেই জায়গাতে কি সরকারের প্রচারণার একটু ঘাটতি রয়ে গেল পুরো বিষয়টাতে? মানে এত ভালো একটা প্রকল্প, সেখানে ছোট ছোট ভুলের কারণে কি জিনিসটা একটু কম হলো কিনা, মানুষের কাছে গেল কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার মনে হচ্ছে যে আউটরিচ অনেকটাই কম হয়েছে। মানে সাধারণ মানুষ জানবেন কিভাবে? তাদের যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি বা উপজেলা পরিষদ, তো সেগুলোর সঙ্গে আসলে সাধারণ মানুষের যোগাযোগ থাকে। তো তাদের যে কর্মকাণ্ড, সেটার মধ্যে কিন্তু নিয়মিতভাবে আসলে তাদের প্রচারণা সেভাবে হয়নি। রিসেন্টলি শুরু হয়েছে যে বিশেষ করে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যারা ভাতা পান, তো তারাও আসলে এর মধ্যে আসতে শুরু করেছেন, এবং এখন আমরা দেখতে পাবো যে অনেকেই গিয়ে আসলে এই জায়গাগুলোতে ভিড় করছেন। আসলে যে ইউনিয়ন বা অন্য কোনো ইনফরমেশন সেন্টার সেখানে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে সিস্টেমটা কলাপস হয়ে যাচ্ছে। তো এগুলোর খবরও কিন্তু আমরা পাচ্ছি। মানে অতি সম্প্রতি মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে স্থানীয় পর্যায়ে, কিন্তু সব মিলিয়ে যে অন্তত 1-1.5 কোটি মানুষকে হয়তো ইতিমধ্যে নিয়ে আসা যেত এই পুরো কর্মসূচির মধ্যে। এবং আমি মনে করি যে কর্মসূচি এটা চালু হয়েছে এর আগে আসলে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা করে যারা বিশেষজ্ঞ রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলে বিভিন্ন দেশে আসলে উদাহরণগুলো কেমন, ভালো উদাহরণগুলো কি, কল্যাণ রাষ্ট্রগুলোতে আসলে কীভাবে কাজ করছে এটা নিয়ে, তো সেই বিষয়গুলো আসলে দেখা দরকার ছিল। আমি মনে করি যে বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু আসলে পৃথিবীর অনেক দেশ থেকে ভালো একটা উদ্যোগ হিসাবে আমি মনে করি যে এটা চমৎকার একটা উদ্যোগ। কিন্তু সেটার যে এই যে এখন যে কথাবার্তাগুলো হচ্ছে, যে সেখানে যে ভুল ত্রুটিগুলো রয়েছে, এবং সেখানে কিন্তু দেখা গেল যে প্রথমেই আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বড় রকমের ক্ষতির শিকার হচ্ছেন। এখন এই যে আমি একটু আপনাকে থামাই, যেমন উনি মানে ডক্টর নিজামুল হক যেমনটা বলছিলেন যে আগে ওনাদেরকে, এখনকার বিদ্যমান ব্যবস্থা ওনাদেরকে কোনো টাকা দিতে হতো না, এখন 10% টাকা দিতে হবে। তারপরে 60 এবং 65 একটা ঝামেলার কথা রয়ে গেল, এবং 75 বছর পর্যন্ত, মানে আপনি যদি আপনার যিনি নমিনি তিনি 75 বছর বয়স পর্যন্ত পাবেন, যেটা নর্মালিতে যেটা অনেক দিন পাওয়ার কথা।
বা এককালীন যে টাকাটা পাওয়ার কথা সেটা ওনারা পাবেন না, ফলে নানাভাবেই কিন্তু শিক্ষকরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। ঈদের যে 2 ডে ছুটি হ্যাঁ, আমাদের ঈদুল সেই ফিতর, জায়গাগুলো যদি ম্যানেজ না করলে মানে তাদেরকে তো মোটামুটি একটা জায়গায় ইয়ে করতে হবে, সেইখানে তো তাদের সাথে কথা না বলেই তো জিনিসটা হ্যাঁ, হয়েছে। এটা মনে হচ্ছে যে আসলে এই আলোচনা হয়নি, এবং আমার যে ধারণা ছিল সেটাই এখন দেখা গেল যে না, আসলে সত্যি যে আসলে এত বড় একটা স্কিম, এবং স্বাধীনতার পর থেকে আমি মনে করি যে সামাজিক নিরাপত্তার যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে এটা সবচাইতে বড় এবং সবচাইতে ভালো একটা স্কিম হওয়ার কথা ছিল। কিন্তু যত বড় স্কিম, যত বড় স্বপ্ন, সেটার জন্য যে ধরনের আলাপ আলোচনা হওয়া দরকার, জাতীয় পর্যায়ে প্রচুর আসলে কর্মশালা, আলাপ আলোচনা, তারপরে প্রথমে ড্রাফট রেডি করে সবার সাথে শেয়ার করা। আমরা তো দেখতে পাই যে যদি কৃষিনীতি হয় বা অন্য কোনো স্বাস্থ্যনীতি হয়, শিক্ষানীতি হয়, তখনও কিন্তু প্রচুর আলাপ আলোচনা হয়, ড্রাফট হয়, তারপরে অনেক ওয়েবসাইটে দিয়ে দিয়ে অনেকের মতামত। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে আসলে এই পেনশন স্কিমের ক্ষেত্রে কিন্তু সেরকম আলাপ আলোচনা হয়নি। দেশের সব মানুষের জন্য যে একটা কর্মসূচি, অনেকগুলো কর্মসূচি, তো সেটার জন্য যে আলোচনার দরকার ছিল সেটা না হওয়ার কারণে কিন্তু এই ত্রুটিগুলো বের হচ্ছে, এবং দুঃখজনকভাবে এখন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে যেতে হচ্ছে। তা আমি মনে করি যে আসলে এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা, যে আমরা প্রথমে কি করলাম যে আসলে প্রচার ঠিক মতো করলাম না, এবং এরপরে কি হলো যে আসলে আমরা হঠাৎ করে আর কি দেখা গেছে যে গত কয়েক মাসে কিন্তু স্থানীয় পর্যায়ে কিছু প্রচারণা হচ্ছে, এবং বিশেষ করে যে যারা ভাতা পাচ্ছেন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে, তো তারা চলে আসছেন, আগ্রহ তৈরি হচ্ছে। কিন্তু এই আগ্রহটা প্রথম দিকেই হওয়ার দরকার ছিল, যদি ন্যাশনাল ডায়ালগ হতো, তারপরে এর মধ্যে প্রচারণা হতো। তো বিভিন্নভাবে আজকাল করা যায়, মোবাইল ফোনেও কিন্তু এই মেসেজগুলো দেওয়া যায়, অন্য কোনোভাবে লিফলেট, ব্রোশিউর এগুলো করে কী কী সুবিধা রয়েছে সেগুলো বলা, আসলে সবাইকে আমন্ত্রণ জানানো। তো এই বিষয়গুলো হলে আমি মনে করি যে এটা খুব চমৎকার কর্মসূচি, সব মানুষকে নিয়ে আসার কর্মসূচি, এবং এটা খুব একটা পৃথিবীতে নেই। আমি মনে করি যে এই জায়গাটাতে আরও আমরা অনেক বেশি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম। তো এখনো সুযোগ রয়েছে, আমি মনে করি যে এখনো এখনো তো 1 বছর হয়নি, এখনো আমরা মাত্র চালু করেছি, এটা নিয়ে আরো অনেক ভালো কাজ করা যাবে। তবে আমি মনে করি যে একটা যে কোনো ভালো কর্মসূচি এটা সাফল্য নির্ভর করে কিন্তু আসলে কত মানুষকে আসলে আমরা আলাপ আলোচনায় নিয়ে আসতে পারি, এবং রেকটিফিকেশনের জায়গাগুলো অনেক আছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সর্বজনীন পেনশন স্কিম নিয়ে। আজকে যে একটি নতুন স্কিম চালু হয়েছে প্রত্যয়, যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে আবার ফিরছি। আব্দুল নূর তুষার যেমনটি বলছিলেন যে আপনারা যে আন্দোলনটি করছেন, যে পেনশন স্কিমের যে মানে সমস্যা আছে যা সেগুলো এতদিন ছিলই, কিন্তু 17ই আগস্ট চালু হয়েছে, আজকে 1 জুলাই, এই সময় পর্যন্ত আপনারা প্রতিবাদ করেননি। যখন জিনিসটা আপনাদের ঘাড়ে এসেছে তখন আপনারা প্রতিবাদ করছেন, এবং ব্যাপারটা যদি এমন হয় যে কালকে সরকার বলল যে ঠিক আছে বাকি সবাই থাকবে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না, তাহলে কালকে থেকে আপনাদের আন্দোলনও আশা করি শেষ হয়ে যাবে, তাহলে একটু জিনিসটা একটু স্বার্থপরতা হয়ে গেল না? প্রথমত হলো যে আপনি যে কথাটি বলেছেন যে 4টা যে স্কিমটা দিয়েছে, এটা তো ওনারা কখনোই স্কিম পেনশনের আওতায় ছিলেন না, এগুলো নতুন স্কিম, একদম নতুন। হ্যাঁ, একদম নতুন। যেটা হলো যে আপনার একটা করা হচ্ছে প্রবাসে যারা থাকে, প্রবাস নাম দিয়ে, যারা খুবই হতদরিদ্র নিম্ন আয়ের লোক, তাদের জন্য সমতা করা হলো। তারপর সুরক্ষা হলো যে গরিব, না সুরক্ষা হলো যে আপনার যারা প্রাইভেট জব করতেছে তাদের জন্য, না প্রাইভেট জব হইলো প্রগতি, হ্যাঁ প্রগতি। তারপর আরেকটা করা হলো সুরক্ষা, যে সুরক্ষা হলো যারা বেসরকারি চাকরি করে না, মানে গৃহিণী ফ্যামিলি যারা, তাহলে সুরক্ষা তাদের জন্য। তো সেটার মধ্যে কি আছে না আছে সেটা আমরা জানতাম না। তো আমরা ভাবলাম যে নতুন স্কিমটা চালু করলে আমরা স্বাগত জানিয়েছি, যে মানুষগুলো দীর্ঘদিন থেকে পেনশন পায় না, তারা হয়তো সেটার মধ্যে আসবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা করা হলো, যেটা একটু আগে আমাদের ডক্টর মাহফুজ সাহেব অত্যন্ত সুন্দরভাবেই বলেছিলেন, যে মাহফুজ কবির সাহেবের বক্তৃতায়, যে আমাদেরকে যদি মনে করেন যে আমাদের স্টেক হোল্ডার হিসাবে আমাদেরকে এই কমিটিতে রাখা হতো। আমি একটা এক্সাম্পল দিই, আপনার ক্লিন্টন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি ক্ষমতা আসার পর আমেরিকার ইকোনমি খুবই খারাপ ছিল। উনি 10 জন অর্থনীতিবিদকে ডাকলেন, এর মধ্যে 10 জন হলো শিক্ষক এবং 2 জন সরকারি কর্মকর্তা যারা সরকারের সাথে আছে, যে আপনারা 6 মাসের মধ্যে আমাকে একটা স্কিম দেন যেটার মাধ্যমে আমি আমেরিকার অর্থনীতিকে ঠিক করতে পারবো। আমাদের বক্তব্য হলো যে আমরা ভালো কিছু দেশের জন্য আমরা চাই, আমরা শিক্ষকরা শিক্ষকতা করব, রিসার্চ করব, গবেষণা করবো, আমরা তো আন্দোলন করার কথা না। আপনারা আমাদের একটা স্টেক হোল্ডারকে আমরা ডাকেন নাই,
না ডেকে আপনারা কয়েকজনে মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝালেন এটাই শিক্ষকদের জন্য। আর তাছাড়া যে এখানে যে 409টির কথা বলা হচ্ছে, এখানে 90টি হলো যে শিক্ষক সহ অন্যান্যরা যারা এতদিন সরকারি ইয়ে থেকে আপনার পেতেন। তো শিক্ষকরা যেহেতু সবচেয়ে বেশি যেহেতু আমাদের 73 আদেশ দ্বারা কিন্তু আমরা নিয়ন্ত্রিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু যখন 1961 সালে আইয়ুব খান শিক্ষকদের উপরে খুবই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, এই দুটি বিশ্ববিদ্যালয়কে যখন উনি মানে খুবই বিভিন্নভাবে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আইয়ুব খান সাহেব। 64 সালে বঙ্গবন্ধু বলছিলেন যে আমি শিক্ষকদের অধিকার দেবো, এমনকি উনি ঠিকই ক্ষমতা আসার পর 73 সালে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে 4টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধু জীবিত থাকতেন আমরা পর্যায়ক্রমে সবগুলো বিশ্ববিদ্যালয়, আজকে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হলো, আমরা স্বায়ত্তশাসন পেতাম। কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধু হত্যার পরে বিভিন্নভাবে সামরিক জান্তারা ক্ষমতা এসেছে, বিভিন্নভাবে আর বিশ্ববিদ্যালয়গুলো কখনো অস্ত্রের যন্ত্রণা নেই, গবেষণা, শিক্ষকতা, বিশ্ববিদ্যালয় বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নিশ্চয়ই মানে এখানে আপনারা অনেকে যারা সিনিয়র আমাদের লেভেলে, আমাদের থেকে সিনিয়র, তারা এটার ভুক্তভোগী। আমাদের অনেক শিক্ষার্থী 4 বছরের কোর্স 8 বছরও লেগেছে। তো যাই হোক, সেগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে আর আমরা সেটা পাই নাই। এবার যে স্কিমটা চালু করেছে, ওনাদের তো উচিত ছিল আমাদের সাথে আলোচনা করা। আর তাছাড়া আর আমরা মানুষ সুযোগ পায়, সুযোগ বাড়াবেন না, যে জায়গায় আছি আমরা সে জায়গায় থাকতে চাই। আপনারা 75 বছর করে দিয়েছেন, যেটা ছিল সব সময়ের জন্য, আজীবন ছিল। এবার কটা লোক 75 বছর বেশি বেঁচে থাকবে, কিন্তু এটা সিম্বলিক অর্থে আমরা গড় আয়ু যতই 73 বলি, আপনি আপনার আত্মীয় স্বজন খুঁজে দেখেন 75 বছরের উপরে কজন আছে, একটা বাস্তবতা যেটা। আর একজন হাজব্যান্ড মারা গেলে তার ওয়াইফ 75 বছর বেঁচে থাকলেও তাকে প্রতিনিয়ত হসপিটালেই যেতে হবে। আমি নিজেও যখন এই বয়সে যাব আমারও একই অবস্থা হবে। বাস্তবতা যেটা এটাই যে আসলে 75 বছরের পরে বাকি সময়টা যদি আরো 10 বছর বেঁচে থাকলে ওই ভদ্রমহিলা কি করবেন? আচ্ছা, তার ফেস্টিভ্যাল ভাতার কথা আপনারা বলেন না, আমরা যে ফেস্টিভ্যাল ভাতাটা পেতাম এটাও আপনারা কোনো উল্লেখ করেন নাই। তুষার ভাই আব্দুল্লাহ তুষার, উনি অত্যন্ত ভালো, মানে কি বলবো, মানে ভালো বলেন এবং জানেন, অনেক নলেজেবল। আমারও ভালো লাগছে যে ওনার সাথে কথা বলতেছি। উনি অনেকগুলো কথা বলেছেন যে সবগুলোতে অনেক ত্রুটি, ওগুলো সবগুলোরই সংস্কার দরকার। যেমন আপনি 3,72,000 এর মধ্যে মানে অ্যাপ্লিকেশন করেছে, ওনারা দুজনেই বলেছেন সমভাবে এইটার প্রচারণা সিস্টেমেটিক হতে করলে এখন আমাদের মানে যেখানে বলা হচ্ছে যে আমি আজকে মোস্তফা সাহেব বললো যে সব কিছু মিলিয়ে পেনশনে 1 কোটি লোকরেও আমরা রাখছি, মনে করেন যে 25 লাখের একটা হিসাব দিয়ে 4 পুরান 25 উনি কি একটা অঙ্ক করলো 71 টেলিভিশনে, কিন্তু আর 16 কোটি লোক তো পেনশনে নাই। তাই না? এর মধ্যে বাচ্চা বাদ দেন না, 10 কোটিই ধরেন। তা আমাদের এই যে স্কিমগুলো যদি ভালোভাবে প্রচার পলাও করতো, মানে সবাইকে যদি একটা কমন নেটের আওতায় আনা যায়, তাহলে আজকে 10 লাখ লোক হয়তো এর মধ্যে হয়ে যায়। তাও হবে। কিন্তু আমি একটা জিনিস আজকে প্রথম আলো যে তুলনামূলক চিত্র যেটা আপনারাই করেছেন বোধহয়, জি, যে সেখানে তো আমার কাছে শিক্ষক দিয়ে করেছি। আমার কাছে যেমন আপনাদের বিদ্যমান ব্যবস্থায় আপনার পেনশন পাওয়ার কথা 45,790 টাকা, আর প্রত্যয় গেলে পাবেন মাসে 1,24,660 টাকা। আমার কাছে তো লোভনীয় মনে হচ্ছে। এটা তো আপনি 50 বছর পরে আপনি মনে করেন যে একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসেবে মানে আপনার এসেছিলেন রমেশচন্দ্র মজুমদার, উনি যখন এখানে হিস্ট্রির প্রফেসর ছিলেন, উনি যখন বিশ্ববিদ্যালয়ে আসছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি পেতেন 5,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে বলা হয়েছে লোভনীয় অফার দিয়ে যে আপনি 10,000 টাকা বেতন এখানে আসেন। স্যার এই প্রমাণকেও এইভাবে লোভনীয় অফার দিয়ে আনা হয়েছে। তো তখনকার 10,000 টাকা আর এখন হলো যে আমরা 1,25,000 টাকা পাচ্ছি। সেটা আর তাছাড়া আমরা এককালীন এখন 80 লক্ষ টাকা একসাথে পাই প্রত্যেক স্কিমে, সেটাও রাখা হয় নাই। আর আমি 80 লাখ টাকাও যদি রেখে দিই, সেটা 49 বছর বয়সে এত বছর বয়সে দেখবেন যে 1,45,000 টাকা হয়ে যায়। আরেকটা ছোট্ট কথা আপনার কাছে, আমরা একটা বিরতিতে যাবো আপনার এই কথাটা শুনে, যে এখন পর্যন্ত আপনারা যারা সরকারি মানে পাবলিক ইউনিভার্সিটিতে চাকরি করছেন শিক্ষক এবং কর্মচারী, তারা তো প্রত্যয়ে যাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। শুধু আজকে থেকে যারা চাকরিতে যোগ দিবেন তারাই আসবে। তো ফলে যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আপনারা একটা স্বার্থপর আন্দোলন করছেন শুধু নিজেদের জন্য, এখন তো আবার মনে হচ্ছে যে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছেন, আপনাদের নিজেদের এখানে আমাদের হয়ে গেছে। এমনকি আরেকটা কথা আপনাকে বলি, আপনার গেথার্থে যেমন আজকে গোলাম মোস্তফা সাহেব পেনশন স্কিমের উনি একজন সদস্য, উনি আজকে বলছেন, এতদিন ওনারা বলেন নাই, এমনকি ব্যাখ্যাও দেন নাই। আজকে উনি বলেছেন যে মানে আপনার জব প্রোটেকশন দেওয়া হবে এবং পে প্রোটেকশন দেওয়া হবে। মনে করেন যে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক লেকচারার হিসেবে আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, ওনার সিনিয়রিটি এবং উনি যে সিস্টেমে আসবে ওই চাকরি থেকেই কিন্তু উনি আগের সিস্টেমে থাকবেন, এতদিন তো বলেন নাই।
আমরা মানে যে এই আন্দোলনটা ব্যাখ্যাগুলো করছি, দরকার আমরা ছিল যে আগে আর কি। বিবৃতি দিয়েছি, আমরা যে সংবাদ সম্মেলন করেছি, বিভিন্নভাবে আমরা জাতির সামনে টেলিভিশনে বা বিভিন্নভাবে আমরা বলছি, আপনারা এতদিন কেন কথাটা বললেন না? আজকে উনি আমার সাথে বলছেন, তাহলে তো আমাদের তো আপনারা বিভ্রান্ত করছেন, আপনারা এতদিন বলেন নাই কেন? জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সর্বজনীন পেনশন স্কিমের যে আজকে নতুন একটি স্কিম চালু হয়েছে প্রত্যয়, তা নিয়ে যে শিক্ষকদের আন্দোলন, সেটা নিয়ে জনাব আব্দুল নূর তুষার, এমনিতে সর্বজনীন পেনশন স্কিম যখন গত বছর চালু হলো, সেটাতে মানে মূল ধারণাগতভাবে যদি বলা হয় যে যাদের কোনো রকমের পেনশনের সুবিধা ছিল না এতদিন, তো যে প্রত্যয় আসার আগ পর্যন্ত যাদের কোনো পেনশন স্কিমের আওতায় ছিল না, তাদেরকে একটা পেনশন সুবিধা দেওয়ার জন্য, এবং এটা আইডিয়া হিসাবে খুবই চমৎকার। কিন্তু এখন যে সমস্যাগুলো, অনেকগুলো সমস্যা ছোট 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 সামনে আসছে, এবং যেটা সমস্যা সবচেয়ে বড়, যেটা নিজামূলক ভূয়া বলছিলেন, যে এই যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাদের সাথে যারা স্টেক হোল্ডার মূল, তাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি। তাদের এখন যে সুযোগ সুবিধা, মানে সমস্যাগুলো আসছে, যে তাদের এককালীন 80 লাখ টাকা বা বয়স 75 না 60, 65 না 60, নানা রকমের, এগুলো তো আগেই মিটিয়ে ফেলা যেত। সেখানে একটা লম্বা রকমের কমিউনিকেশন গ্যাপ কি রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই একটা কমিউনিকেশন গ্যাপ আছে, এবং আমার কাছে মনে হয়েছে সদিচ্ছার অভাবও আছে। এই পেনশন স্কিমের বিভিন্ন জায়গাতে কিন্তু শুরুতেই কিছু কিছু জিনিস ধরা পড়েছিল, যেমন এটা পরে সংশোধিত হয়েছে। আমি এটা লিখেছিলাম এক জায়গাতে, যে প্রবাসী স্কিমে প্রথমে বলা হয়েছিল প্রবাসীরা শুধু 5,000 টাকা দিয়ে খুলতে পারবেন। আমি লিখেছিলাম যে প্রবাসীদের গড় আয় কিন্তু 22,000 টাকা। তাহলে একজন মানুষ তার আয়ের 4 ভাগের 1 ভাগ দিয়ে তো এই পেনশন স্কিম খুলবে না। পরে কিন্তু তারা সেটাকে সংশোধন করেছেন, 2,000, 3,000, 5,000 মানে স্ল্যাবে এনেছেন। তো এই ধরনের ছোট ছোট ত্রুটি ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটু মনোযোগী হলে শুরুতেই এড়ানো যেত। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেন যে 18 বছর বয়সে চাইলে কেউ পেনশন স্কিম খুলতে পারবে। 18 বছর বয়সে একটি ছেলে যে লেখাপড়া করে, ধরেন ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সে কিন্তু এই পেনশন স্কিমটা খুলতে পারবে না। কিন্তু 18 বছর বয়সে যদি কেউ অন্য কোনো কাজে চলে যায়, পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রপ আউট হয়, তাহলে সে কিন্তু পেনশন স্কিম খুলতে পারে। মানে মেট্রিক পাস করে সে কোনো একটা গ্যারেজে কাজ শুরু করলো, 18 বছরে সাধারণত এইচএসসি পাস করে, তাহলে সে এইচএসসি পাস করে সে যদি কোনো আয়কারী জায়গাতে ঢুকে যায়, তাহলে সে পেনশন স্কিম খুলতে পারবে। কিন্তু আপনি যদি বেশি পড়াশোনা করেন, তাহলে আপনি কিন্তু পেনশনে গিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি কম দিন টাকা জমা দিচ্ছেন। হ্যাঁ, আপনার পড়াশোনা শেষ হতে 25-26 বছর লেগে যাবে। যত দেরি হবে তত এটা হবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার বয়স 50 হয়ে গেলে আপনি এটা আর খুলতে পারবেন না। এটা যদি সার্বজনীনই হয়, সবার জন্য হয়, তাহলে বয়সের বার রাখা উচিত না, যে 10 বছরের জন্য জমাবে, যে 5 বছরের জন্য জমাবে। কারণ এই সিস্টেম কিন্তু ধরে নিচ্ছে মানুষ 75 বছর বাঁচবে। তাহলে একজন লোক যদি 15 বছর জমিয়ে 10 বছর জমিয়ে, কমপক্ষে 10 বছর জমাতে হবে, তাহলে 70 বছর পর্যন্ত টাকা জমিয়ে যদি বাকি 5 বছর পেতে চায়, তাকে আপনি দিচ্ছেন না, কারণ আপনি একটা আয় ব্যয় আয়ু সব কিছু হিসাব করেছেন। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে এখানে বিবাহ সংক্রান্ত একটা ক্লজ আছে। আমার ধারণা আপনি সেটা জানেন, যদি নমিনি বিয়ে করে ফেলে, তাহলে সে আর পেনশন পাবে না। এখন যে নমিনি নমিনেটেড হয়েছে, সে কিন্তু শুধু পেনশনের জন্য নমিনেটেড হয় না, সম্পত্তির জন্যও হয়, অন্যান্য জায়গাতে, সব জায়গাতে সে অধিকারটা পাবে। শুধু যদি পেনশন নিতে যায়, তাহলে সে বিয়ে করে ফেললে আর এটা আর সে বিয়ে করার অধিকারটা চাচ্ছেন আপনি? না, আমি চাচ্ছি না, না এটা মজা করলাম না। কিন্তু এখানে মজার জায়গাটা আপনি দেখেন, যে একজন লোক ধরেন সে আরেকজনের সাথে 30 বছর সংসার করেছে, তারপরে তার সঙ্গিনী বা সঙ্গী মারা গেছে, সে অন্য সবকিছু করতে পারবে এই টাকা দিয়ে, জুয়া খেলে ফেলতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। কিন্তু বেশি বয়সে অনেক সময় এইরকম হয় যে ছেলে মেয়ে কাছে থাকে না, কেউ কাছে থাকে না, অনেকে দুইজন ডিভোর্সি অথবা সঙ্গী হারিয়েছেন, তারা কিন্তু বিয়ে করেন। আমরা কিন্তু এটা দেখেছি, আমরা হুমায়ুন আহমেদের স্ত্রীকে বিয়ে করতে দেখি নাই? এখন ধরেন হুমায়ুন আহমেদের পেনশন তার স্ত্রী পাবেন না, ব্যাপারটা কি এইরকম? ব্যাপারটা এরকম হলে কি সেটা ঠিক হবে? সেটা ঠিক হবে না। তো এখন এই ধরনের অনেক ছোট ছোট জায়গার মধ্যে আরো জায়গা আছে, যেটা আপনি চাইলে, আমার মনে হয় যে এই আলোচনাগুলি হতে পারতো শুরুতেই অনেক বেশি করে। এবং এখানে আরো বিষয় আছে। মুদ্রাস্ফীতিকে কি আসলে হিসাব করা হয়েছে, যে কি পরিমাণ মুদ্রাস্ফীতি হবে 42 বছরে বা 40 বছরে বা 30 বছরে? মুদ্রাস্ফীতিকে আমার ধারণা যে এখানে হিসাবে নেওয়া হয় নাই। আমাদের ডলারের অনুপাতে টাকার দাম কমে যাওয়ার যে প্রবণতা আছে গত 30 বছরে,
বা 40 বছরে, সেইটাকে কি কোনো অ্যাভারেজ করা হয়েছে? করে দেখা হয়েছে যে আগামী 40 বছরে ডলারের এগেনস্টে আমাদের এই টাকার মূল্য গিয়ে কোথায় দাঁড়াবে? আমার ধারণা যে এই জিনিসগুলি যদি করা হয়েও থাকে, মানুষকে জানানো হয়নি। এখন মানুষ যদি না জানে, তাহলে তার মধ্যে এক ধরনের অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হবে। এর পাশাপাশি আরও অবিশ্বাস তৈরি হবে এই জন্য যে মানুষ ব্যাংকের উপর আস্থা নাই, বিমার উপরে আস্থা নাই, বিভিন্ন জায়গাতে মানুষ দেখতে পাচ্ছে যে সে টাকা জমা রেখে টাকা ফেরত পাচ্ছে না। ফলে আপনি যদি পুরো অর্থনৈতিক সিস্টেমের মধ্যে এই ধরনের ছোট ছোট জায়গা বা বড় বড় জায়গা তৈরি হয়ে থাকে যেখানে তার অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, তাহলে আরেকটা জায়গায় সে 42 বছর টাকা জমাবে কেন? এবং তার চেয়ে আরেকটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানুষ তো ডিপিএস ছিলই, ডিপোজিট পেনশন স্কিম, এটা তো সেই ডিপিএস পেনশন স্কিমই। আমি টাকা জমা রেখে টাকা নিচ্ছি, ডিপিএস পেনশন স্কিমে আমি 10 বছর, 15 বছর, 20 বছর পরে নিতে পারি, এইখানে আমি চাইলে 40 বছর পরে নিতে পারি। কোনো জায়গাতে গিয়ে কি আমি ডিপিএস এর মতো এই পুরো টাকাটা তুলে ফেলতে পারি? আমি বলতে পারি আমি আর এই পেনশন স্কিম চালাবো না 60 বছর পর্যন্ত, আমি আগেই যতটুকু জমিয়েছি আমাকে ওই পর্যন্ত প্রফিট দিয়ে দেন। এইটা কি মানুষের কাছে পরিষ্কার আছে? তা নাই। বলা হয়েছে 50 ভাগ সে ঋণ নিতে পারবে। 50 ভাগ যে ঋণ নিবে, কোথায় গিয়ে নিবে, কতদিন পরে সে নিতে পারবে? এবং আপনি নিশ্চয়ই জানেন যে পেনশনের সঙ্গে চাকরি স্থায়ীকরণের একটা সম্পর্ক আছে। প্রাইভেট চাকরি কি আসলে স্থায়ী হয়? প্রাইভেট লেভেলে একজন লোক আজকে বেতন পাচ্ছেন মনে করেন 1 লক্ষ টাকা, তার পরের চাকরিতে উনি বেতন পাবেন 50,000 টাকা। অথবা অনেকদিন বেকারও থাকতে পারে। বহু এনজিও আছে, বহু প্রতিষ্ঠান আছে। এটা যেহেতু সর্বজনীন আওতায় এসেছেন কি আসেন নাই সেটা পরের কথা, সর্বজনীন মানে সবার জন্য। তো এরা যখন আসবেন এইখানে, তাদের কাছে তো এই প্রশ্নটা হবে যে আমার যদি মাঝখানে 2 বছর চাকরি না থাকে, 1 বছর চাকরি না থাকে, কিংবা আমাদের এই পর্বত আরোহী বাবর আলী, সে চাকরি ছেড়ে দিয়ে পাহাড়ে উঠতে যায়, তার মনে করেন একটা পেনশন স্কিম আছে, মাঝখানে সে চাকরি না করে চাকরির টাকা দিয়ে সে পাহাড়ে উঠে। এখন এই ছেলে যদি পেনশন স্কিম খুলে, তাহলে মাঝে যে 1 বছর সে চাকরি করলো না, ওর পেনশন স্কিম সে চালাবে কিভাবে? বা আপনার যদি চাকরি চলে যায়, আপনি কিভাবে চালাবেন? আপনার যদি কোনো কারণে অধিক অর্থের প্রয়োজন হয়, এই ঋণ কি আপনি ব্যাংকের মতো গিয়ে একটা কাগজ সাইন করে আপনি তুলে আনতে পারবেন, নাকি অনেক লাল ফিতা দৌড়াতে হবে, জটিলতা হবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর কিন্তু নাই। এবং এই উত্তরগুলি নাই বলেই মানুষ চিন্তা করছে যে আমি এখানে টাকা না রেখে আমি তো ব্যাংকেই রাখতে পারি ডিপোজিট পেনশন স্কিম। এবং আমি নিজে অবাক হয়েছি, জীবন বীমার একটা স্কিম আছে, এই পেনশন স্কিম, যেখানে এটার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সও দেয়। তাহলে আমি জীবন বীমাতে রাখি টাকাটা, রেখে আমি ইন্স্যুরেন্সও পাই, জীবন বীমাও পাই, আবার ওইখানে ডিপিএসও যেভাবে পাই সেভাবে আমি টাকা পাবো। এবং জীবন বীমার স্কিমটা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটা আছে। তো একই ধরনের স্কিম যদি প্রাইভেট ব্যাংকে থাকে, পাবলিক ব্যাংকে থাকে, একই ধরনের স্কিম যদি জীবন বীমায় থাকে, তাহলে একই স্কিম 42 বছরের জন্য নেওয়ার চাইতে তো মানুষ 10 বছর 10 বছর 10 বছর করে নেবে। মানে দৃষ্টি কতটুকু দেখা যায় সেটা। আরো ব্যাপার হচ্ছে মানুষ 75 বছর বাঁচবে কিনা। এবং আপনি দেখেন এটা কিন্তু খুবই অমানবিক যে আপনি ধরেন আপনার সহধর্মিনী অথবা আপনি যে কোনো একজনের পেনশন আরেকজন পাচ্ছেন, আপনি বেঁচে থাকলে কিন্তু আজীবন পাবেন, এটা আছে এখানে। কিন্তু আপনার সহধর্মিনী পাবেন 75 বছর বয়স, বা আপনি হলে আপনি পাবেন 75 বছর। তার মানে 75 বছর পরে কি আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, টাকা পয়সা লাগবে না? এটা একজনের জন্য আজীবন হলে সে তো নমিনি, পুরো বিষয়টা আরেকজনের জন্য নমিনি হওয়া উচিত। এবং আপনি দেখেন 75 বছর বয়সে তাহলে সেই লোকটা কি করবে? ধরেন আপনি 74 বছর বয়সে আপনি নাই হয়ে গেলেন এবং 75 বছর বয়স পর্যন্ত উনি 1 বছর পেলেন, তারপরে যদি উনি বাঁচেন, উনি কি করবেন তখন? উনি তার মানে এটা কোনো বেনিফিটই পেলেন না। তো এইখানে কি আমরা বলে দিচ্ছি যে আপনারা যদি পেনশনভোগী হন তাহলে 75-এর মধ্যেই পরলোক গমন করেন? আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন বিরতির পরে ডক্টর মাহফুজ কবিরের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এগুলো রেকটিফিকেশনের কি করা যায়। আশা করি ফিরে এসে আপনাদের পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর মাহফুজ কবির মানে পুরো আলোচনায় অনেকগুলো মানে মোটা দাগে সর্বজনীন পেনশন স্কিমের যে ধারণাটা নিয়ে যে অনেক মানুষকে একটা সুরক্ষা দেওয়ার চমৎকার, কিন্তু অনেকগুলো ছোট ছোট জায়গাতে রেকটিফিকেশনের সুযোগ আছে, যেমনটি আব্দুল নুর তুষার বললেন, যেমনটি নিজামুল হক ভূঁইয়া বললেন। সুযোগ তো এখন আছে নিশ্চয়ই, এটা তো এমন কিছু না যে চেঞ্জ করা যাবে না। এই জায়গাটা মানে এই সর্বজনীন পেনশন স্কিমকে সত্যি সর্বজনীন সবার জন্য করা, সবার জন্য সুরক্ষা, এই যে আস্থার জায়গা, 42 বছর পরে টাকা পাবো কিনা, নাকি টাকাটা বা লোন নিতে গেলে পাবো কিনা, অনেক রকম প্রশ্ন আছে। বা 75 বছর বয়স নিয়ে তো অনেক কথা, যে নমিনি যদি 75 বছর বয়সের পরেও বেঁচে থাকেন আরও 10 বছর বা 5 বছর, তাহলে উনি পাবেন না। এই জায়গাগুলো নিয়ে কি কিছু করার সুযোগ আছে?
হ্যাঁ, আমি মনে করি যে বাংলাদেশে প্রায় সব রকমের নীতি কিন্তু পরিবর্তনশীল। সংবিধানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেখানে আসলে সংসদের যে এখানে ভোট লাগে বা অন্য কোনো ধরনের স্পেশাল ব্যবস্থা নিতে হয়, কিন্তু আমি মনে করি যে অন্য যে কোনো ধরনের নীতি আসলে পরিবর্তন করাটা ভালো, বিশেষ করে যে যারা সুবিধাভোগী তাদের কথা মাথায় রেখে যে সমস্যাগুলো উঠে আসছে, চিহ্নিত করা হচ্ছে, এগুলো কিন্তু ছোটোখাটো কোনো সমস্যা নয়, এগুলো বড় বড় সমস্যা। এবং বড় বড় সমস্যা বললেই কিন্তু আসলে এই মাননীয় শিক্ষকেরা তারা কিন্তু আন্দোলনে চলে গেছেন। তা আমি মনে করি যে এই এখনই সুযোগ, যে মাত্র যেহেতু আলাপ আলোচনা শুরু হয়েছে, এত বড় কিন্তু এই ধরনের যে রেজিস্ট্যান্স সেটা ছিল না। তো এখন এই যে সমস্যাগুলো তৈরি হলো, তো সেইটিকে মাথায় রেখে এবং একই সঙ্গে আমি মনে করি যে এক্ষুনি আসলে এই যে কর্তৃপক্ষ তাদের উচিত হলো যে সবার সাথে ডায়ালগের ব্যবস্থা করা। বিশেষ করে যারা স্টেক হোল্ডার রয়েছেন, শুধুমাত্র কিন্তু শিক্ষক নন, এখানে গবেষক রয়েছেন, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো, যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার মধ্যে অনেক গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, বিআইডিএস রয়েছে, বিআইএসএস রয়েছে। আবার বয়সের ক্ষেত্রেও যেটা রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 65, আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিআইডিএস এর গবেষকদের জন্য 65 বছর। আবার জুডিশিয়াল সার্ভিসের কথা যদি ধরি, তাহলে সেখানে কিন্তু আলাদা বয়সের একটা বিষয় রয়েছে। তার মনে করি যে এই বয়স একটা বিষয়, নমিনি একটা বিষয়, তারপরে এখান থেকে কিছু অনিশ্চয়তাও রয়েছে আর কি, যে আবার এই যে সুযোগ সুবিধার ক্ষেত্রে যে এককালীন টাকাটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। বিশেষ করে যে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 80 লাখ টাকা পেতেন এককালীন, সেটা পাবেন না। এবং এই বিষয়টা শুধু বিশ্ববিদ্যালয় নয়, বরং এই যে সমস্ত স্বায়ত্তশাসিত অন্য সংস্থা রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান, সেগুলোরও কিন্তু অনেকের ক্ষেত্রে এগুলো রয়েছে এবং হঠাৎ করে সেগুলো নাই হয়ে যাবে। তো এবং ওই সময় টাকার ভ্যালু কতটুকু হবে, তো সেগুলো নিয়ে চিন্তা আছে। এবং আরেকটা বিষয় একটু বোধহয় ধোঁয়াশা রয়েছে, সেটি হলো যে আসলে বেনিফিটের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আসলে একটা রেঞ্জ বলা হয়েছে যে আনুমানিকভাবেই হয়তো এত টাকা পাবেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি যে ব্যাংকে কিন্তু সুদের হার আগে 9% ছিল, এখন প্রায় 16% হয়ে গেছে। হ্যাঁ, তো এখন সেই হিসেবে অ্যাডজাস্টমেন্টগুলোও হচ্ছে কিনা সেটাও কিন্তু বলা নেই। মূল্যস্ফীতির কথা বলা নেই। মুদ্রাস্ফীতি গিয়ে 42 বছর পরে এই টাকার আসলে এখনকার মানদণ্ডে কত টাকা হবে সেটা। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আর আগামী 42 বছর পরে কিন্তু বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, এবং তখনকার যে কমপ্লায়েন্সগুলো আছে, তখনকার যে সোশ্যাল বেনিফিটগুলো আছে, সেগুলোর রূপরেখা কেমন হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে অন্তত একটা যদি ফরওয়ার্ড লুকিং একটা প্রজেকশন দেওয়া হতো, যে না ঠিক আছে এই সময় পরে আসলে আমাদের রিটার্নগুলো এরকম হবে আর কি, যে পুরো যে টাকাগুলো জমা হচ্ছে এই পেনশন স্কিমে। তো সব মিলিয়ে একটা যদি ইতিবাচক, এটা সুন্দর যদি একটা দৃষ্টিভঙ্গি বা এটা রূপরেখা প্রণয়ন করা যেত এই পুরো পেনশন স্কিম নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে এই অবস্থাগুলো তৈরি হতো না। আমি মনে করি যে সমস্যাগুলো অনেক বেশি, এবং সমস্যার যে ভয়াবহতা সেটাও আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কম নয়, ছোটোখাটো হলে কিন্তু এই বিষয়গুলো হতো না। প্রত্যেকটা জিনিসকেই আমলে নিতে হবে, নিয়ে আসলে এই কর্তৃপক্ষের উচিত এখনই আসলে বৃহত্তর জাতীয় পর্যায়ে সংলাপের আয়োজন করা, এবং সবার সাথে বসতে হবে, প্রত্যেকটা সংস্থার সঙ্গে বসতে হবে আলাদা করে, এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনতে হবে। এবং এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট সেক্টর, যাদেরকে মানে দিয়ে এই প্রোগ্রামটা শুরু হলো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। এই সবার সাথে আলোচনা যখন করা হবে, তখনই কিন্তু একটা ন্যাশনাল ওনারশিপ হবে, সবাই এটাকে ওন করবেন, এবং স্বস্তির সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং আত্মমর্যাদা নিয়ে যাতে এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। এই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেটা আসলে তাদের জন্য করা হলো, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পুরো প্রকল্পটা টেকসই হবে, এবং এটা নিয়ে তখন কোনো কথা উঠবে না। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড সেটা অনুসরণ করা উচিত। বিশেষ করে যে ওয়েলফেয়ার স্টেটগুলো রয়েছে, নর্ডিক কান্ট্রিগুলো রয়েছে, এবং অন্যান্য যেগুলো রয়েছে, তাদের আসলে এই অভিজ্ঞতাটা কি সেটাও একটু নেওয়া যায়। এবং সেখানে অনেক কিছু রয়েছে যেখানে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এখন অনেক রকম কথাবার্তা উঠছে যে আসলে টাকাটা ঠিকমতো পাবেন কিনা, আসলে তারা বারবার ঘুরবেন কিনা বিভিন্ন সংস্থার কাছে। তো এখন আজকাল তো মোবাইলের মাধ্যমে অনেক টাকা পয়সা দেওয়া হচ্ছে, তো সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে যখন ম্যাচিউর করবে, সুতরাং তখন এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। এবং এটা আসলে প্রচার দরকার, এবং একই সঙ্গে আমি মনে করি যে এক্ষুনি আসলে আলোচনা শুরু করা উচিত, ডায়ালগ শুরু করা উচিত, করলে তখন এই সমস্যাগুলোকে সামনে নিয়ে তখন এটা এটা যদি সংশোধন না হয়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি দিন চালানো যাবে না, এবং এই মানুষগুলো কিন্তু তখন রিলাক্টেন্ট থাকবে, তখন কিন্তু স্কিমের মধ্যে আসবে না। আমি মনে করি যে যেহেতু কথাবার্তা আসছে, এখনই সুযোগ, এখনই এটাকে আসলে সমাধান করতে হবে। আপনাকে ধন্যবাদ নিজামুল হক ভাইয়া। সময় শেষ, একদম 30 সেকেন্ড একটা, যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন এটা শেষ হবে কিভাবে, কবে? এবং এমনিতে কিন্তু ধরেন আপনারা যারা শিক্ষক সমিতি ফেডারেশন সবাই আসলে সরকারপন্থী হিসাবেই চিহ্নিত, আবার আপনারা আন্দোলন করছেন সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে করছি না, আমরা আমাদের দাবি আদায় করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি যে আমরা
সুপার গ্রেডের কথা উনি বলেছেন, সুপার গ্রেডটা আমাদের সুপার গ্রেড নাম যদি পেনশন 15 সালে বলা হয়েছে। আর পেনশন এই প্রত্যেক স্কিমটা প্রত্যাহার করে যদি সেবক যদি আগের মতো সরকারি কর্মকর্তাদের জন্য যে সুযোগ সুবিধা রাখবেন, যে সুযোগ সুবিধাতে ওনারও আছেন আমরাও আছি, আমাদের আগামী বছর নিয়ে যান। আরেকটা হলো যে আমরা জুডিশিয়ারি কর্মকর্তাদের জন্য যেটা রয়েছে স্বতন্ত্র বেতন স্কেল, আমরা সেটাও চাচ্ছি। তাহলে আর আমরা এই যে বারবার পেনশন স্কিম, বারবার আন্দোলন, বারবার আমরা ছাত্রদেরকে ক্লাসে না গিয়ে আমরা আন্দোলন করছি, এটা কি কাম্য? আমাদের কাম্য না। আমরা সে ধরনের সমাজ আমরা চাই না। জি, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বজনীন পেনশন স্কিমের ধারণাটি খুবই চমৎকার, কিন্তু আলোচনায় বোঝা যাচ্ছে যে ছোট ছোট অনেকগুলো সমস্যা রয়ে গেছে এখনও। ফলে সব স্টেক হোল্ডারদের নিয়ে যদি আলোচনা করে জিনিসটা পরিচ্ছন্নভাবে আস্থার সাথে জবাবদিহিতা নিশ্চিত করে যদি করা হয়, তাহলে অনেক মানুষের উপকৃত হওয়ার সুযোগ আছে এবং মানে যে চেঞ্জগুলোর কথা বলা হচ্ছে সেই চেঞ্জগুলো করারও সুযোগ রয়ে গেছে। আমরা চাই ভালোভাবেই সর্বজনীন পেনশন স্কিম হোক, সবার জন্য ভালোভাবেই হোক। ভালো থাকবেন সবাই।